বিশ্বভারতীতে আমি কর্মী হিসাবে যুক্ত হওয়ার পর সদ্য অম্লান দত্তের সংস্পর্শে আসি। তো আমার অনুভূতিতে, আমার দৃষ্টিতে অম্লান দত্ত যেটুকু ধরা পড়েছেন সে সম্পর্কে দু একটি কথা লিখেছি। আমি আমার কথা অম্লান দত্তের চরণে নিবেদন করার জন্য আমাদের স্নেহভাজন তুলেশ সিংহ এসেছে, তাকে অনুরোধ করছি আমার শ্রদ্ধার্ঘ্য পাঠ করার জন্য। নমস্কার, আমি তুলেশ সিংহ। যে কথাটি না বললেই নয়, আমি জেঠুর কথা রাখতে পরীক্ষা হল থেকে বেরিয়ে এখানে ডিরেক্ট এলাম। তো জেঠুর লেখা অম্লান দত্ত মহাশয়কে নিয়ে জেঠুর লেখা আমি প্রবন্ধটি পাঠ করছি। প্রবন্ধের শিরোনাম চিরসুন্দরের অশেষ কৃপায় চির অম্লান অম্লান দত্ত। শ্রদ্ধেয় অম্লান দত্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, চিন্তাবিদ, শিক্ষাবিদ, অত্যন্ত আকর্ষণীয়ভাবে অতি কঠিন বিষয় উপস্থাপন করার অসাধারণ ক্ষমতার অধিকারী, সুলেখক, গ্রন্থকার, প্রাবন্ধিক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য, বারাণসীর গান্ধিয়া ইনস্টিটিউট অফ স্টাডিজ এর কর্মকর্তা এবং আমেরিকার একাধিক বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক ছিলেন। তার জন্মশতবর্ষে আমরা সশ্রদ্ধ প্রণাম নিবেদন করছি। তার মননশীল গভীরতা ও বিশেষজ্ঞতা ছিল অর্থনীতিতে, তবে তিনি অর্থনীতি ছাড়াও সমানভাবে মননদীপ্ত গভীরতার পরিচয় দিয়েছেন রাজনীতি, সমাজ, দর্শন, শিক্ষা, শিল্প সংস্কৃতি ও সঙ্গীত চর্চার ক্ষেত্রে। তিনি চিহ্নিত হয়ে রয়েছেন দীর্ঘ 4 দশক কালের একজন অগ্রণী চিন্তাবিদ হিসেবেই। তিনি আক্ষরিক অর্থেই অজাতশত্রু ছিলেন। বিংশ শতাব্দীর শেষার্ধ ও একবিংশ শতাব্দীর প্রথম দশকের বিশ্বের বহু উত্থান পতনের সাক্ষী ছিলেন তিনি। বিশ্বের সুদূর প্রসারী প্রভাবশালী ঘটনাবলী তার সংবেদনশীল মননশীলতাকে আলোড়িত করেছিল। বিশ্বের এই সমস্ত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়গুলি পর্যালোচনা করেছেন সারা জীবন ধরে গভীর চিন্তায়, স্পষ্টতায়, দ্ব্যর্থহীন ভাষায়, স্বচ্ছতায়, বিশ্লেষণের গভীরতা ও ব্যাপকতায়, মর্মস্পর্শী উপলব্ধির অভিজ্ঞতায় ও প্রত্যয়ের দৃঢ়তায়। সারা জীবন ধরে তিনি সামগ্রিকভাবে মানব সমাজ, ধর্ম, সভ্যতা ও সংস্কৃতির সর্বাঙ্গীন উৎকর্ষ সাধনের সন্ধানে নিজেকে আত্মসমর্পণ করেছিলেন। তাঁর ভাষাতেই বলা যেতে পারে, তিনি ছিলেন বিকল্প সমাজের সন্ধানে ধ্যানরত এক ঋষিতুল্য মনুষ্যী। তার গুণমুগ্ধ পাঠক ছিলেন বিশ্ববরেণ্য বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। এই মহান বিজ্ঞানী অম্লান দত্তের প্রথম প্রকাশিত গ্রন্থ ফর ডেমোক্রেসি পাঠ করে অভিভূত হয়েছিলেন। তিনি এতটা মুগ্ধ হয়েছিলেন যে সেই গ্রন্থ পাঠ করেই উচ্চ প্রশংসা করে অম্লান দত্তকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছিলেন। অম্লান দত্ত অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিরপেক্ষভাবে অধ্যয়ন করেছেন মার্ক্সীয় অর্থনীতি, মানবেন্দ্রনাথ রায়ের নবমানবতাবাদ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ, অরবিন্দ, লালন ফকির, বুদ্ধ, চৈতন্য, বিবেকানন্দ, রামকৃষ্ণ, আম্বেদকরের দর্শন, নীতি ও আদর্শ। তার মননশীলতার অবাধ বিচরণ ক্ষেত্র ছিল গণতন্ত্র, ধর্ম, শিক্ষা, উন্নয়ন, গান্ধীবাদ, নব্য বিপ্লব, সমাজতন্ত্র, বিপ্লব, অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, যুক্তিবাদ, শান্তি, আদর্শ সমাজ ইত্যাদি। এই বিষয়গুলোকে আধারিত করে তিনি রচনা করেছেন 25খানি গ্রন্থ, যা ভারতীয় সভ্যতার ও সংস্কৃতির দেবোত্তর সম্পত্তি বা ভাবসম্পদ রূপে সমাদৃত। অম্লান দত্ত মহান দার্শনিক প্রভাতরঞ্জন সরকারের
ধর্ম, দর্শন, সমাজ শিক্ষা, অর্থনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চার সঙ্গেও পরিচিত ছিলেন। তার রচিত বিকল্প সমাজের সন্ধানে, শান্তির সপক্ষে অন্য এক বিপ্লব প্রভৃতি গ্রন্থে প্রভাতরঞ্জন সরকারের চিন্তাভাবনার প্রতিফলন রয়েছে। মাননীয় রমারঞ্জন মুখোপাধ্যায়, অমলেন্দু চক্রবর্তী, সুভাষ সরকার প্রমুখ চিন্তাবিদরা যখন প্রভাতরঞ্জনের বহুমুখী প্রতিভার মূল্যায়নে বিংশ শতাব্দীর 90 দশকের মনোনিবেশ করেছিলেন, শ্রদ্ধেয় অম্লান দত্ত তাদের সহযোগী হয়েছিলেন। রমারঞ্জন মুখোপাধ্যায়ের উদ্যোগে ও নির্দেশনায় প্রভাত সঙ্গীতকে কেন্দ্র করে দুটি আন্তর্জাতিক মানের গবেষণা সম্পন্ন হয়েছিল। এই গবেষণার সাথে অম্লান দত্ত সরাসরি যুক্ত ছিলেন। স্বনামধন্য অধ্যাপক সুভাষ সরকার কৃত গবেষণা গ্রন্থে অম্লান দত্তের প্রদত্ত প্রভাত সঙ্গীত সম্পর্কিত গভীর পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, প্রসূত মূল্যায়ন বাংলা সঙ্গীত চর্চার ক্ষেত্রে নবদিগন্তের উন্মোচন করেছে। তার অতি মূল্যবান মূল্যায়নের প্রেরণায় শান্তিনিকেতনে বিশ্ব সঙ্গীত চর্চার সামগ্রিক মূল্যায়নের সূত্রপাত ঘটেছে। গীতিকার ও সুরকার শ্রীকৃষ্ণের গীতা এবং গীতিকার ও সুরকার বিশ্বকবি রবীন্দ্রনাথের গীতাঞ্জলিকে কেন্দ্র করে একটি গবেষণাধর্মী প্রকল্প, দি জার্নি অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ফ্রম দি গীতা টু গীতাঞ্জলি শীর্ষক একটি গবেষণা প্রকল্প শুরু হয়েছে। রমারঞ্জন মুখোপাধ্যায় স্বয়ং উদ্যোগ গ্রহণ করে দার্শনিক প্রভাতরঞ্জন সরকারের দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনার আলোকে শান্তিনিকেতনে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির এক নব্য মূল্যায়নের সূচনা করে গেছেন। তিনি দুইজন প্রথিতযশা অধ্যাপকের দায়িত্বে প্রভাত সঙ্গীত বিষয়ক দুটি মৌলিক গবেষণা সম্পন্ন করে গেছেন। তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন প্রভাত সঙ্গীত বিষয়ক গবেষণা সম্পন্ন হওয়ার পর ভারতবর্ষের একদল স্বনামধন্য বিশিষ্ট পণ্ডিত সহযোগে শ্রী শ্রী আনন্দমূর্তিজি কৃত আনন্দসূত্রম গ্রন্থের ভাষ্য রচনার একটি শুভ উদ্যোগ গ্রহণ করবেন। আনন্দসূত্রম গ্রন্থে শ্রী শ্রী আনন্দমূর্তিজি জ্ঞানচর্চার ইউনিভার্স অফ নলেজ এর সব শাখা প্রশাখাকেই যুক্ত করেছেন সূত্র আকারে। গ্রন্থটিতে 5টি অধ্যায় রয়েছে। সংস্কৃত ভাষায় 85টি সূত্র সম্বলিত এই গ্রন্থ আনন্দসূত্রম। এর বিষয়বস্তু আনন্দমূর্তিজির জীবন ও জগৎ সম্পর্কিত সামগ্রিক দর্শন। তিনি সূত্রাকারে এই গ্রন্থে সৃষ্টিচক্র, সঞ্চার, প্রতিসঞ্চার, ধারা, প্রাণ ও মনের উদ্ভব, পঞ্চভূত, পঞ্চতন্মাত্রা, 10 ইন্দ্রিয়, মন, প্রাণেন্দ্রিয়, বৃত্তি, কোষ, পরমাত্মা, সাধনা, জীবন, মৃত্যু, সংস্কার, মানস আধ্যাত্মিক সমান্তরালতা, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, সমাজ চিন্তা সম্বন্ধীয় মৌল বিষয়ের উপর আলোকপাত করেছেন। সংস্কৃত ভাষার সূত্র সকলের পক্ষে বোধগম্য নয়। এই গ্রন্থকে সকলের কাছে বোধগম্য করে তোলার মহৎ উদ্দেশ্যে রমারঞ্জন মুখোপাধ্যায় আনন্দসূত্রম গ্রন্থটির ভাষ্য রচনার ভাবনাচিন্তা শুরু করেছিলেন। এজন্য প্রয়োজন ছিল একদল বিশেষজ্ঞ মণ্ডলী। এই আনন্দসূত্রম গ্রন্থের সর্বশেষ 5ম অধ্যায়টি ছিল সামাজিক অর্থনৈতিক তত্ত্ব সম্পর্কিত। আদর্শ সমাজ গড়ে তোলার জন্য একটি বিজ্ঞানভিত্তিক সামাজিক অর্থনৈতিক তত্ত্ব অপরিহার্য। তিনি এই সামাজিক অর্থনৈতিক তত্ত্বের নামকরণ করেছিলেন প্রগতিশীল উপযোগ তত্ত্ব, প্রোগ্রেসিভ ইউটিলাইজেশন থিওরি, সংক্ষেপে প্রাউট। আনন্দসূত্রমের 5ম অধ্যায়ের সূত্রগুলির উপর প্রগতিশীল উপযোগ তত্ত্ব দর্শনটি আধারিত। এই সমগ্র তত্ত্বটি কণিকা প্রাউট নামধারায় ধারাবাহিকভাবে 17টি খণ্ডে প্রকাশিত হয়েছে। আনন্দসূত্রম গ্রন্থের 5ম অধ্যায়ের মধ্যে নিহিত রয়েছে সমাজের ক্রমবিকাশ, নৈতিকতা, শিক্ষা, সামাজিক সুবিচার, বিচার ব্যবস্থা, অপরাধ মনস্তত্ত্ব, সামাজিক মনস্তত্ত্ব, শিল্প বিকেন্দ্রীকরণ, শিল্পনীতি, শিল্পে যান্ত্রিকীকরণ, শিল্প, কৃষি ও বাণিজ্য, সমবায় ব্যবস্থা, শান্তি ও যুদ্ধ, বিশ্ববাদ, প্রাদেশিকতাবাদ, জাতিবাদ,
জাতীয়তাবাদ, বিশ্ব রাষ্ট্র সংস্কৃতি ও সভ্যতা, সামাজিক মূল্যবোধ, মানবিক মূল্যবোধ, দ্বন্দ্বাত্মক ভৌতিকবাদ ও গণতন্ত্র, মানব প্রগতি, সুসামঞ্জস্য অর্থনীতি, কৃষি উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বিষয়। এই সমস্ত বিষয় সম্পর্কে অম্লান দত্ত বেশ পরিচিত ও বিশেষজ্ঞ ছিলেন। এজন্য রমারঞ্জন মুখোপাধ্যায় চেয়েছিলেন অধ্যাপক অম্লান দত্ত, অধ্যাপক ডক্টর রবি বাট্রা প্রমুখ অর্থনীতি বৃন্দের সহযোগিতায় আনন্দসূত্রমের পঞ্চম অধ্যায়ের ভাষ্য রচনার সূত্রপাত করবেন। কিন্তু তার অকস্মাৎ প্রয়াণ এবং তার 24 দিন আগে অধ্যাপক অম্লান দত্তের আকস্মিক প্রয়াণে এই শুভ উদ্যোগ ব্যাহত হয়। 2010 সালে 10ই ফেব্রুয়ারি ও 13ই মার্চ 24 দিনের ব্যবধানে অধ্যাপক অম্লান দত্ত ও অধ্যাপক রমারঞ্জন মুখোপাধ্যায় যথাক্রমে প্রয়াত হয়েছিলেন। আনন্দসূত্রমের ভাষ্য রচনায় এটা একটা অত্যন্ত অপূরণীয় ক্ষতি। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমেরিকার মেথডিস্ট ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ডক্টর রবি বাট্রা প্রাউট অর্থনীতির উপর বহু গবেষণামূলক পর্যালোচনা ও বিশ্লেষণ সম্পন্ন করেছিলেন। প্রভাতরঞ্জন সরকারের প্রাউট অর্থনীতির উপর ভিত্তি করে তিনি আগাম অনেকগুলি সতর্কীকরণ করেছিলেন। অনেক আগেই সতর্কীকরণ করেছিলেন যে বিংশ শতাব্দীর 90 দশকে একটি বিশাল আর্থিক মন্দা আসবে। তার সতর্কবাণী অনুযায়ী আর্থিক মন্দা এসেও ছিল। সেই আর্থিক মন্দার কথা তিনি তার বিখ্যাত গ্রন্থ দি গ্রেট ডিপ্রেশন অফ 1990-তে প্রকাশ করেছিলেন। গ্রন্থটি বেস্ট সেলার হিসেবে সমাদৃত হয়। এর ফলে প্রাউটের বাণী সমগ্র বিশ্বে প্রচারিত হয়েছে। তবে দ্বিতীয় সহস্রাব্দের শেষ লগ্নে বিংশ শতাব্দীর 80-র দশকে মাত্র 8 বছরের ব্যবধানে মানব সভ্যতা ও সংস্কৃতির জগতে মানবজাতি যে ব্যতিক্রমী ভাবসম্পদ উপহার পেয়েছে তার মূল্যায়নে অংশগ্রহণ করে অম্লান দত্ত সঙ্গীত জগতে চির অম্লান হয়ে থাকবেন। রমারঞ্জন মুখোপাধ্যায়ের উদ্যোগে ও নির্দেশনায় গীতিকার ও সুরকার মহান দার্শনিক প্রভাতরঞ্জন সরকারের প্রভাত সঙ্গীতকে কেন্দ্র করে 2টি আন্তর্জাতিক স্তরের মৌলিক গবেষণা সম্পন্ন হয়েছিল। এই ঐতিহাসিক গবেষণায় যুক্ত হয়েছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক অমলেন্দু চক্রবর্তী ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য অধ্যাপক সুভাষ সরকার। অমলেন্দু চক্রবর্তীর পরবর্তীকালে আসামের রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ অলঙ্কৃত করেছেন। অমলেন্দু চক্রবর্তীর গবেষণার শিরোনাম ভারতীয় সংস্কৃতির আলোকে প্রভাত সঙ্গীত এবং সুভাষ সরকারের গবেষণার শিরোনাম প্রভাত সঙ্গীত এ লিটারেরি অ্যান্ড ফিলোসফিক্যাল অ্যাপ্রিসিয়েশন। দুটি গবেষণার নির্দেশনায় ছিলেন স্বয়ং রমারঞ্জন মুখোপাধ্যায়। এই গবেষণার সাথে যুক্ত হয়েছিলেন আন্তরিকভাবে প্রয়াত ভূতপূর্ব কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শিক্ষাবিদ প্রতাপচন্দ্র চন্দ এবং শিক্ষাবিদ অম্লান দত্ত। প্রভাত সঙ্গীতের মূল্যায়নে দুজনেই প্রভাত সঙ্গীতকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম ভাবসম্পদ রূপে বরণ করেছেন। অম্লান দত্তের মূল্যায়ন অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী। তাঁর মূল্যায়ন প্রভাত সঙ্গীতের চর্চার ক্ষেত্রে বহু নব নব দিগন্তের উন্মোচন করবে। সঙ্গীত চর্চার ক্ষেত্রে সকলের পাথেয় হিসেবে সমাদৃত হবে। অম্লান দত্ত বাংলা সঙ্গীতের যে মর্মবাণী উপলব্ধি করেছিলেন তারই আলোকে তিনি প্রভাত সঙ্গীতের মূল্যায়ন করে আমাদেরকে চিরকৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন। তার পুণ্যজন্ম শতবর্ষে আমরা তার চরণে অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছি। নমস্কার। আমাদের মধ্যে এসেছেন মাননীয়া শ্রীমতী দেবলীনা দালাল। তিনি বিশ্বভারতীর পাঠভবনের অধ্যাপিকা, একজন বিশিষ্ট রবীন্দ্র অনুরাগী এবং অত্যন্ত জনপ্রিয় সঞ্চালিকা, বাচিক শিল্পী। তাকে আমি অনুরোধ করছি আজকে শতবর্ষের আলোকে রবীন্দ্রনাথের উদ্দেশ্যে তার শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার জন্য। সহজ পাঠের কবির আশীর্বাদ নিয়ে আমার প্রতিটা সকাল শুরু হয়। আমি কতটা সেই আশীর্বাদের যোগ্য
তা এখনও বুঝে উঠতে পারিনি। আমৃত্যু কখনো টের পাবো কি না সেই সন্দেহে আমার সকাল থেকে দুপুর, বিকেল গড়িয়ে আবার রাত্রি হয়ে যায়। কিন্তু গুরুদেবের কলম নিঃসৃত সমস্ত কথা যতটা প্রাসঙ্গিক ততটা সত্য, এই নিয়ে আমাদের কারুর সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে একটা কথা সব থেকে বেশি করে সত্যি, নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান। আমাদের এই যে প্রতিযোগিতা, কে কতখানি শ্রেষ্ঠ অথবা শ্রেষ্ঠতর বা তম, এই যে লড়াইয়ে আমরা নেমেছি, একটু আগেই কোন দিদি বললেন যে হিংসা থেকে মিথ্যা আর মিথ্যা থেকে লড়াই। তো আমাদের এই কোথাও যদি খুঁজতে হয় শান্তি, কোথাও যদি খুঁজতে হয় এর পরিসমাপ্তি, কোথাও যদি এই চেনা পথের শেষে গিয়ে নতুন পথ তৈরি করে হাঁটার কথা আমরা ভাবি, যদি সেই সবুজকে ডাকতে হয়, তাহলে সেই সহজ পাঠের অবুঝ কবিকেই আমাদের আশ্রয় করতে হবে। আর কোনো উপায় আমি অন্তত খুঁজে পাই না। আর যেটা সবসময় আমাকে ভাবায় যে একটা 4 বছরের শিশু যে খোকা কথা বলতে জানে না, তার জন্য যে কলমে ছন্দ জাগে, যেখানে সবুজ বিপ্লবের দরকার হয়, আফ্রিকার অন্ধকারে সেই নগ্ন সবুজের কথাও সেই মন্দিরের পাশের ঘণ্টাধ্বনিও তার কলমেই ছন্দ পায়। আবার যে সাধারণ মেয়েটি শরৎবাবুকে চিঠি লেখে, আমাকে দাঁড় করিয়ে দাও সেই বিদুষীদের সভায়, আমি সাধারণ মেয়ে, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, এই নামটা হয়তো সবার আছে, কিন্তু আমি সেই অসাধারণত্বের ইতিহাস তৈরি করতে চাই। সেই প্রত্যাশাও তার কলমেই ছন্দ পায়, ভাষা পায়। আবার যিনি শান্তির কথা বলেন, শান্তির ললিত বাণী ব্যর্থ পরিহাস হবে, তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং তিনি যে বড় ইংরেজকে জায়গা করে দেন, বড় ইংরেজের কথা লেখেন, তিনি সমস্ত রকম লালসা ভুলে গিয়ে প্রতিবাদ জানাতে পারেন সেই ইংরেজের বিরুদ্ধেই, দৃঢ় প্রতিবাদ। সে কলম চেনা যায় না তখন। যে সদর্থক কথা নিয়ে আমরা রবীন্দ্রনাথকে চিনি, যে পেলব নরম, যখন যতীন্দ্রনাথ কচিডাব লিখছেন বলছেন যে ও ফুলশয্যা সবসময় থাকে না, ফুলের বিছানায় আমরা শুই না, হাঁটি না ফুলের পথে। রবীন্দ্রনাথ নাকি সবার নন। এই যে অনেক রকম তকমা তাকে আজন্ম কাল পেতে হচ্ছে, তিনি কিন্তু সব সময়ই নিজেকে ছাপিয়ে গেছেন এবং এখনও প্রতি মুহূর্তে নিজেকে প্রাসঙ্গিক করে তুলে মৃত্যুর এত বছর পরেও নিজেকে ছাপিয়ে যাচ্ছেন। সে বটগাছকে ছাপিয়ে যাবার মতো বৃক্ষ আর তৈরি হয়নি। আমি এই যে আমার কথা বলতে বলতে আমি গোটাতে পারছি না, তার কারণ হচ্ছে তাকে এক জায়গা করে বলার বা প্রকাশ করার সাধ্য আমার নেই, বা আমার থেকে অনেক গুণীজনদেরও নেই। আমি তো ধূলিকণা মাত্র, ছড়িয়ে যাবারই কথা। যাকে নিয়ে বলতে শুরু করেছি তাকে আয়ত্তে তো আনা যায়নি। বললাম যে কোনোদিন সে আশীর্বাদ পাবো কি না এই আশঙ্কায় আমার ভোর থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে রাত্রি হয়ে যায়। তবু মনে হয় প্রতিদিন আবার কবে ভোর হবে আর সেই নতুন আলোতে একটু সেই পরশ পাব। প্রতিদিনের গুরুদেবের ছোঁয়া পেতে আমি ছুটি আমার কর্মক্ষেত্রে। এই আমার জীবনের সার্থকতা। আর এইটুকু
সকলের সামনে যে আমি বলতে পারলাম, সেটুকুর জন্য দাদাকে ধন্যবাদ, দিদিকেও ধন্যবাদ। আর আমি গান জানি না, তবে একটা জিনিসই মানি, যে কারণে আমি গাই, কিন্তু কোথাও আজ পর্যন্ত আমি বাইরে গাইনি, কারণ আমার সে ধৃষ্টতা যোগ্যতা কিছুই নেই। কিন্তু আমি বিশ্বাস করি গুরুদেবের গান তানের নয়, প্রাণের, তাই যে কেউ গাইতে পারেন। নমস্কার। নমস্কার। আজ 15ই ডিসেম্বর 2024। আমরা শ্রদ্ধেয় অম্লান দত্ত, শ্রদ্ধেয়া কণিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্রদ্ধেয়া সুচিত্রা মিত্রের জন্ম শতবর্ষ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি শান্তিনিকেতনে গুরুকুল প্রেক্ষাগৃহে। আমার সাথে অম্লান দত্তের একটি সম্পর্ক শান্তিনিকেতনে গড়ে উঠেছিল। আমি যেভাবে তাকে দেখেছি, তার সম্পর্কে আমার স্মৃতিতে যে কথাগুলো সঞ্চিত রয়েছে, আমি তা উপস্থাপন করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। বিংশ শতাব্দীর সর্বশেষ 90-এর দশকে আমি কর্মসূত্রে শান্তিনিকেতনে বিশ্বভারতীর সাথে যুক্ত হয়েছিলাম। রতনপল্লীতে এক ভাড়া বাড়িতে উঠি। রতনপল্লী থেকে আমি হেঁটে হেঁটেই শিক্ষাভবন লাইব্রেরিতে যাতায়াত করতুম। রতনপল্লী মার্কেট থেকে রবীন্দ্রভবন পর্যন্ত যাতায়াতের পথে মাঝে মাঝে একজন ভদ্রলোকের সাথে দেখা হতো। তার সাথে আমার কোনো দিনই কোনো পরিচয় ছিল না, তবে তার সাথে তার সম্পর্কে আমার একটি উচ্চ ধারণা তৈরি হয়েছিল। এই ভদ্রলোকই যে আমার উচ্চ ধারণার অধিকারী, সেই ভদ্রলোক তা আমি জানতাম না। আমি 1982 সাল থেকে 84 সাল পর্যন্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। সেই বিশ্ববিদ্যালয়ে পাঠরত অবস্থায় দুইজন বন্ধুর সাথে আমার আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে। একজন রায়গঞ্জ থেকে শ্রী ভূপেন্দ্রচন্দ্র দাস, যিনি দর্শন বিভাগের ছাত্র ছিলেন। আরেকজন শ্রী যাদব অধিকারী, যিনি কোচবিহারের সিতাই থেকে ইতিহাস বিভাগে আমার সহপাঠী ছিলেন। সেই সময়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য দুটি ছাত্রাবাস ছিল, রামকৃষ্ণ এবং বিবেকানন্দ। আর্থিক অনটনের জন্য আমি প্রথমে শিলিগুড়ি ভারতনগরে আনন্দমার্গ আশ্রমে আশ্রয় গ্রহণ করি। সেখানে প্রতি রোববারে সপ্তাহে একদিন সমবেত ধর্মচক্র বা উপাসনা হতো। এরকম এক রবিবারে রামকৃষ্ণ হোস্টেল থেকে ভূপেন্দ্রচন্দ্র দাস শিলিগুড়ির ভারতনগরে আনন্দমার্গ আশ্রমে উপস্থিত হয়েছিলেন সাপ্তাহিক ধর্মচক্রে যোগদান করার জন্য। তার সাথে পরিচয় লাভের পর আমি মাঝে মাঝে রামকৃষ্ণ হোস্টেলে তার রুমে যেতাম। ভারতনগর থেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আমার যাতায়াতের কষ্ট অসুবিধা দেখে তিনি নিজে থেকেই একদিন আমাকে তার ঘরে থাকার অনুরোধ করলেন। মাস্টার ডিগ্রির প্রথম বর্ষ তার অতিথি হিসেবে তার ঘরেই কাটিয়ে দিলাম। তিনি ছিলেন আমার 1 বছরের সিনিয়র। ফলে প্রথম বর্ষ শেষ হলে তিনি হোস্টেল ছেড়ে দেওয়ার পর আমাকে আবার ভারতনগরে আনন্দমার্গ আশ্রমে গিয়ে আশ্রয় গ্রহণ করতে হবে, এরকম একটি সিদ্ধান্ত আগে থেকেই আমি নিয়ে রেখেছিলাম। এই বিষয়টি নজরে পড়েছিল সিতাই থেকে আগত যাদব অধিকারীর। তিনি আমাকে বলে রাখলেন, ভূপেনদা হোস্টেল ছেড়ে দিলে তুমি আমার ঘরে চলে আসবে। দ্বিতীয় বর্ষে তার আতিথ্যই গ্রহণ করেছিলাম। আমার জীবনের চলার পথে এই দুই সহৃদয় বন্ধু পরবর্তীকালে ভূপেন্দ্রচন্দ্র দাস মেদিনীপুরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন, আর যাদব অধিকারী ভারতীয় জীবন বীমা সংস্থার উচ্চপদস্থ পদাধিকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে যাদব অধিকারীর অভ্রান্ত নির্দেশনায় আমি কলকাতায় জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং পরে শান্তিনিকেতনে
বিশ্বভারতী গ্রন্থাগারে যোগদান করি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রামকৃষ্ণ ও বিবেকানন্দ ছাত্রাবাসে আবাসিক ছাত্রদের মধ্যে মাঝে মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা বসত। সেই আলোচনা সভায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন পূর্বতন উপাচার্যের প্রসঙ্গ মাঝে মাঝে এসে যেত। অত্যন্ত শ্রদ্ধার সাথে এক বাক্যে সবাই বলে উঠত ও উচ্চারণ করত যে সমগ্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে সাজিয়ে গেছেন একজন ভূতপূর্ব উপাচার্য। তিনি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অম্লান কুসুম দত্তগুপ্ত। সেই স্বনামধন্য মানুষটির সাথে আমার যে শান্তিনিকেতনের রাস্তায় পথে ঘাটে দেখা হবে, এটা আমার কল্পনাতেও ছিল না। তার সাথে পরিচয় হওয়ার আগেই শান্তিনিকেতনের ব্রাহ্ম মন্দিরের সামনের রাস্তায় তাকে বহুবার হেঁটে যেতে দেখেছি। ঢোলা পাজামা এবং হাফ হাতা ফতুয়া পরে তিনি রবীন্দ্র ভবনের দিকে যাচ্ছেন বা আসছেন, এটা আমার মাঝে মাঝেই নজরে পড়ত। তখন আমি চিনতাম না, মনে হয়েছিল এই অচেনা ভদ্রলোক আমার মতোই একজন অতি সাধারণ মানুষ, আমার মতোই রাস্তায় পায়ে হেঁটে চলাফেরা করছে। বছর তিনেক শিক্ষা ভবন লাইব্রেরিতে কাজ করার পর আমাকে রবীন্দ্র ভবন লাইব্রেরিতে বদলি করা হয়। এরপরে শুরু হলো আমার বিস্ময়ের পালা। আমার পক্ষে বোঝা খুবই কঠিন ছিল যে যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ এবং উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও বিশ্বভারতীর ভূতপূর্ব উপাচার্য, তিনি হাফ হাতা ফতুয়া ও ঢোলা পায়জামা পরে খালি পায়ে শান্তিনিকেতনের রাস্তায় ঘুরতে পারেন। তাকে চেনার পর থেকে শান্তিনিকেতনে তিনি যতদিন ছিলেন এবং যতগুলি বক্তব্য যেখানে যেখানে রেখেছিলেন, আমি প্রত্যেকটি অংশগ্রহণ করেছি এবং ঋদ্ধ হয়েছি ও সমৃদ্ধ হয়েছি। আমার এক সিনিয়র সহকর্মীর কাছে থেকে ওনার সম্পর্কে একটি স্মরণীয় ঘটনা শুনেছি। অম্লান দত্ত যখন বিশ্বভারতীর উপাচার্য, তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি বিশ্বভারতীর আচার্য ছিলেন। ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনে এসেছেন বিশ্বভারতীর সমাবর্তনে যোগদান করতে। অম্লান দত্তের উপাচার্যের সময়কাল তখন শেষ হয়ে আসছে। সেইবার উপাচার্য অম্লান দত্ত আচার্য ইন্দিরা গান্ধীকে নিয়ে উদয়ন গৃহ থেকে দলবদ্ধভাবে পদব্রজে কথাবার্তা বলতে বলতে কোনো এক ভবনের দিকে যাচ্ছিলেন। অম্লান দত্ত ছিলেন সামনের সারিতে কিছু আধিকারিকদেরকে নিয়ে, আর পেছনের সারিতে ছিলেন স্বয়ং ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী অম্লান দত্তের গুণমুগ্ধ ছিলেন নানা কারণে। তিনি চেয়েছিলেন মেয়াদ শেষ হলে দ্বিতীয়বারের জন্য অম্লান দত্তকে আবার উপাচার্যের দায়িত্ব অর্পণ করবেন। দ্বিতীয় সারিতে ইন্দিরা গান্ধীর সাথে যারা হেঁটে যাচ্ছিলেন, শ্রীমতী গান্ধী তাদের কাছে প্রস্তাবটি রাখলেন যে তিনি দ্বিতীয়বারের জন্য অম্লান দত্ত মহাশয়কেই আবার উপাচার্যের দায়িত্বভার দেওয়ার কথা ভাবছেন। সেই কথাবার্তা সামনের সারিতে থাকা অম্লান দত্তের কানে পৌঁছানো মাত্র অম্লান দত্ত পেছনের দিকে ঘুরে তীক্ষ্ণ নজরে তাকালেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর দিকে এবং বিনীতভাবে তৎক্ষণাৎ তার অসম্মতির কথা জানিয়ে দিলেন। এটি একটি অম্লান দত্তের উজ্জ্বলতম ব্যক্তিত্বের পরিচয়। একবার বিশ্বভারতীতে আমরা কিছু কর্মী, অধ্যাপক, আধিকারিক মিলে বাবা সাহেব আম্বেদকরের জন্মদিন পালনের উদ্যোগ গ্রহণ করি। বাবা সাহেব আম্বেদকরের আদর্শ সম্পর্কে বলার জন্য বক্তা হিসাবে আমরা শ্রদ্ধেয় অম্লান দত্ত মহাশয়কে নির্বাচন করি। তাকে আমন্ত্রণ করার জন্য আমরা কয়েকজন মিলে তার বাসগৃহে যাই। আমাদের প্রস্তাব শোনা মাত্রই তিনি রাজি হয়ে গেলেন। তখন তিনি থাকতেন পূর্বপল্লীতে। আমরা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন করেছিলাম সঙ্গীত ভবন মঞ্চে। বাবা সাহেব আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক তিনি গভীরভাবে বিশ্লেষণ করে উপস্থাপন করেছিলেন।
আমরা সবাই মুগ্ধ ও সমৃদ্ধ হয়েছিলাম, আমরা ধন্য হয়েছিলাম। সেই বছর থেকে বিশ্বভারতীতে প্রতি বছরই বাবা সাহেব আম্বেদকরের জন্ম উৎসব মহাসমারোহে পালিত হয়ে আসছে। সেই অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক প্রীতম রায়, অন্যান্য অধ্যাপক বৃন্দ, কর্মীবৃন্দ সকলে উপস্থিত ছিলেন। মাননীয় উপাচার্য আম্বেদকর সম্পর্কে বক্তব্য রেখেছিলেন। দেশের বিভিন্ন প্রান্তে অম্লান দত্তের জন্ম শতবার্ষিকী শ্রদ্ধা সহকারে আয়োজিত হচ্ছে শান্তিনিকেতনে। তার শতবার্ষিকীর শুভলগ্নে আমরাও তার উদ্দেশ্যে আমাদের অন্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। পিতৃপুরুষেভ্যো নমঃ, ঋষি দেবভ্যো নমঃ। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় যে জায়গায় অবস্থিত, সেখান থেকে নকশালবাড়ি খুবই কাছাকাছি। এই জায়গা থেকে বিংশ শতাব্দীর 70 দশকে একটি সশস্ত্র কমিউনিস্ট আন্দোলন গড়ে উঠেছিল, যা সমাজের বুকে একটি গভীর রেখাপাত করে গেছে। সেই জায়গার নাম অনুসারে আন্দোলনটির নামকরণ হয় নকশাল আন্দোলন। নকশাল আন্দোলন যখন শেষের দিকে, ঠিক সেই সময়েই অম্লান দত্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন। তার আগে তিনি কলকাতা ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছিলেন। তিনি ছিলেন অর্থনীতির অধ্যাপক। কলকাতা ইউনিভার্সিটিতে তিনি কার্ল মার্কসের অর্থনীতিও পড়িয়েছিলেন। জানি না সেই সময় তাকে সিআইএর দালাল বলে নিন্দুকেরা কেন গালাগালি করেছিল। অম্লান দত্ত তখন বিশ্বভারতীর উপাচার্য। বিশ্বভারতীর কোনো একটা প্রশাসনিক কাজে তার সাথে কিছু অধ্যাপকের মতানৈক্য ঘটে। সেই বিশেষ কাজে তিনি তার সিদ্ধান্তে অনড় ছিলেন। যাদের সাথে তার সংঘাত ঘটেছিল তারা যখন দেখলেন যে উপাচার্য তাদের কথা মতো কাজ করবেন না, তখন তারা ঠিক করেছিলেন সেই কাজের আগামী মিটিংয়ে আলোচনার সময় তারা উপাচার্যকে চরম হেনস্থা করে অপমান করবেন। সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য মিটিংয়ের দিন সকলে সমবেত হয়েছিলেন। তার বিরোধী অধ্যাপকেরা নানা রকম কটূক্তি করে তাকে চটাতে চাইলেন। তাকে চটানোর জন্য অত্যন্ত অপমানজনক কথা তাকে শোনানোও হলো। সবার কথা বলা শেষ হয়ে গেলে উপাচার্যের উত্তর দেবার পালা যখন এলো, তখন তিনি দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বিনীতভাবে বললেন, আরও কারো কোনো কিছু বক্তব্য রয়েছে কিনা। প্রত্যেকেই জানালেন তাদের আর কোনো বক্তব্য নেই। তখন তিনি বললেন, তাহলে আজকের সবার এখানেই সমাপ্তি। তিনি সঙ্গে সঙ্গে সভাকক্ষ ত্যাগ করলেন। অন্যেরা হাঁ করে তার দিকে তাকিয়ে থাকলেন। একবার বিশ্বভারতীর দর্শন বিভাগে তাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল। এটা পরবর্তীকালের ঘটনা। অনুষ্ঠানটি ছিল দর্শন বিভাগের ভূতপূর্ব অধ্যাপক রাম গান্ধীর ভারতীয় দর্শনে কোনো অবদান সম্পর্কে আলোচনা চক্র। অম্লান দত্ত মহাশয় উপাচার্য থাকাকালীন দর্শন বিভাগে এই রাম গান্ধী অধ্যাপনা করেছিলেন। তিনি তার প্রধান অতিথির আসন থেকে রাম গান্ধীর সম্পর্কে অনেক কিছু অভিজ্ঞতার কথা শোনালেন। এর মধ্যে একটি খুব মজা করে তিনি খুব মজার ঘটনা তিনি উপস্থাপন করলেন। তিনি জানালেন, মাননীয় রাম গান্ধী কিছুকাল বিশ্বভারতীতে দর্শন বিভাগে অধ্যাপনা করার পর উপাচার্য অম্লান দত্ত সেই অধ্যাপনা করার পর উপাচার্য অম্লান দত্তের কাছে অনুরোধ করতে শুরু করেছিলেন যে তার পদত্যাগপত্র যেন অনুমোদন করা হয়। অম্লান দত্ত সেই অধ্যাপককে কিছুতেই ছাড়তে চাইছিলেন না।
তিনি সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। তার পদত্যাগপত্রে অম্লান দত্ত অনুমোদন দিতে খুব দেরি করছিলেন। এদিকে রাম গান্ধী অম্লান দত্তের কাছে অনুমোদনের জন্য মাঝে মাঝেই তাগাদা দিতেন। দীর্ঘদিন পর অম্লান দত্ত সেই পদত্যাগপত্রে অনুমোদন করেন। কোনো এক সভায় অম্লান দত্ত সেই খবরটি মাননীয় রাম গান্ধীকে জানিয়েছিলেন যে তার পদত্যাগপত্রে অনুমোদন হয়ে গেছে। এবার তিনি যেদিনই বিশ্বভারতী থেকে চলে যেতে চান যেতে পারেন, অম্লান দত্ত শ্রী রাম গান্ধীকে জানালেন। সেই সভায় শ্রদ্ধেয় রাম গান্ধী উপাচার্যকে সঙ্গে সঙ্গে জানালেন তার আবেদন অনুমোদন হলেও তার আর বিশ্বভারতী থেকে চলে যাওয়ার ইচ্ছা নেই। একথা শোনার পর সেই সভায় একটি হাসির রোল উঠেছিল। একবার নিজেদের দাবি দাওয়া আদায় করার জন্য বিশ্বভারতীর অস্থায়ী কর্মীরা তাকে ঘেরাও করেছিলেন। তিনি তাদের কথা ধৈর্য সহকারে শুনলেন। সব শুনে তিনি ওদেরকে বললেন যে আমাকে ঘেরাও করে রাখলে তো তোমাদের দাবি দাওয়া পূরণ হবে না। তোমাদের দাবি দাওয়া কিভাবে পূরণ করা যায় সেটা দেখার জন্য আমাকে বেরোতে হবে। এই বলে তিনি গটগট করে অফিস থেকে বেরিয়ে পড়লেন, আর অস্থায়ী কর্মীরা তার দিকে হা করে তাকিয়ে থাকলেন। আমার স্মৃতিকোঠায় তার ভাষণের যে বক্তব্যটি এখনো উজ্জ্বল হয়ে জল করছে সেটা হচ্ছে বিশ্বভারতী প্রতি বছর 22শে শ্রাবণ উপলক্ষে একটি আলোচনা চক্রের আয়োজন করে সপ্তাহব্যাপী। এই আলোচনা চক্রের প্রধান বিষয় থাকে রবীন্দ্রনাথের নানামুখী বা বহুমুখী প্রতিভার বিভিন্ন দিগন্ত কোনো বিশেষজ্ঞ বক্তার মাধ্যমে উপস্থাপন করা। লিপিকা প্রেক্ষাগৃহ তৈরি হওয়ার পূর্ব পর্যন্ত এই সপ্তাহব্যাপী রবীন্দ্র সপ্তাহের আয়োজন হতো নাট্যঘরে। তবে একটি প্রথা এখনো মেনে চলা হয়, তা হচ্ছে যে রবীন্দ্র সপ্তাহের প্রথম ভাষণটি হয় শ্রীনিকেতনে। আমি দীর্ঘ 14 বছর শ্রীনিকেতন গ্রন্থাগারের দায়িত্ব পালন করেছি। সেখানে প্রতি বছর মাঘ মেলাও বসে। মাঘ মেলা উপলক্ষে গ্রামীণ কবি সাহিত্যিক সম্মেলন প্রতি বছর আয়োজিত হয়। আমি এবং শ্রী নিরঞ্জন চক্রবর্তী মহাশয় সেই গ্রামীণ কবি সাহিত্যিক সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করেছি 14 বছর ধরে। এই গ্রামীণ কবি সাহিত্যিক সম্মেলনের আয়োজন করতে গিয়ে এপার বাংলা ওপার বাংলার প্রায় 250 জন কবি সাহিত্যিকের সাথে আমাদের ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। এই সম্মেলনের প্রধান অতিথি ও বিশেষ অতিথি নির্বাচনের দায়িত্ব আমাদের উপর ছিল। এই সুবাদে বিশিষ্ট শিক্ষাবিদ ও শিল্প সাহিত্য সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্বের সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। এই পতিতযশা ব্যক্তিদের ভাষণ আমাদেরকে সর্বতোভাবে সমৃদ্ধ করেছে। রবীন্দ্র সপ্তাহের প্রথম বক্তা হিসাবে একবার নির্বাচিত হয়েছিলেন অম্লান দত্ত মহাশয়। তিনি সেবার শ্রীনিকেতন সম্পর্কে একটি সামগ্রিক তথ্যপূর্ণ ভাষণ দিয়েছিলেন। শ্রীনিকেতন সম্পর্কে আমার শোনা বক্তব্যের মধ্যে অম্লান দত্তের প্রদত্ত সেই ভাষণই সর্বশ্রেষ্ঠ। আমার পথ চলার পাথেয় হিসাবে এখনো অনুপ্রেরণা দান করছে। একবার আমরা তার পূর্বপল্লীর বাসভবনে গিয়ে দেখা করেছিলাম। আমাদের একটি কৌতূহল ছিল তার প্রতিদিনকার জীবনচর্যা সম্পর্কে খোঁজ খবর নেওয়া। আমরা জানার চেষ্টা করেছিলাম তিনি তার অর্জিত অর্থ কিভাবে ব্যবহার করেন। তিনি জানিয়েছিলেন তার প্রতি মাসে যা আর্থিক প্রাপ্তি হয় তা থেকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য যতটুকু পরিমাণ প্রয়োজন ততটুকু রেখে বাকি উদ্বৃত্ত অর্থ কিছু নির্বাচিত নির্দিষ্ট মানুষের জন্য ব্যয় করেন। কিছু অসহায় মানুষকে মাসিক মাসোহারা দেবার ব্যবস্থা করেছিলেন। আমরা খোঁজ খবর নিয়ে লক্ষ্য করলাম তার দৈনন্দিন জীবনচর্যা একেবারে অতি সাধারণ, একেবারে সাদামাঠা, যা এক আদর্শ অনুকরণীয় আমাদের কাছে। বিশ্বের মানুষ তার এই দিব্য জীবনের শিক্ষা গ্রহণ করলে পৃথিবী অতি সুন্দর হয়ে উঠবে।
সুখে শান্তিতে উপচে পড়বে। অধুনা বাংলাদেশের কুমিল্লা জেলার এক অজ্ঞাত গ্রামের শিশু সন্তানের বৃহত্তর জীবনে এক বিশাল মহিরুহে পরিণত হওয়ার উত্তরণে আজ প্রত্যেক বাঙালি গর্বিত ও অহংকারের অধিকারী। ওং পিতৃপুরুষেভ্যো নমঃ, ঋষি দেবভ্যো নমঃ। ওং শান্তি শান্তি শান্তি। নমস্কার। একটা সমাপ্তি সঙ্গীত করে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। গবেষণা কেন্দ্র শান্তনের উদ্যোগে শান্তিনিকেতনে এই গুরুকুল প্রেক্ষাগৃহে অম্লান দত্ত, কণিকা বন্দ্যোপাধ্যায় এবং সুচিত্রা মিত্রের শতবার্ষিকী উপলক্ষে যে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান শুরু হয়েছিল, আর সমাপ্তি রবীন্দ্রসঙ্গীত আগুনের পরশমণির মাধ্যমে হচ্ছে। আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, সাধুবাদ জানাচ্ছি। আগামী দিনে আপনাদের সান্নিধ্য আমরা প্রত্যাশা করি। এভাবে আমাদের পাশে এসে আপনারা আমাদেরকে ধন্য করবেন। নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমার দেহ খানি তুলে ধারো, তোমার দেবালয়ে প্রদীপ করো। আমার দেহ খানি তুলে ধারো, তোমার দেহ লয়ে প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো রাহুল দানে। এ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এর দিক এ গায়ে পরশ তবু, সারা রাত ফোটাক তারা নব নব। নাধারের গায়ে গায়ে পরশ তবু, সারা রাত ফোটাক তারা নব নব। দৃষ্টি হতে ঘুজবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো। থামোর উড়বে জলে ঊর্ধ্বপানে,
ফাল্গুনের পরশমণি ছোঁয়াও প্রাণ